আশিকি আশিকি করলো কি জাদু Your crying face, tears making me fucking pissed. You are looking so hot, Angel. অসভ্য পুরুষ। উফ, ছাড় আমাকে। Don't disturb me right now, my heart, Angel. আলোর ঝলকানি, হাসি আর আনন্দে ভরা সে সন্ধ্যা। আজ লিসার হলুদ সন্ধ্যা, পুরো বাড়ি সাজানো ফুলের ঘ্রাণে। আত্মীয় স্বজন আর বন্ধুরা মেতে উঠেছে উৎসবে। জুনোদের বাসা থেকে জীবন বাড়িতে ইতিমধ্যে সবাই উপস্থিত হয়েছে। জিমিন এখানে আসার পর থেকেই সুগাকে চোখে চোখে রাখছে। তখন সুগাকে একটু একা পাবে আর তখনই গিয়ে টুক করে সুগার গালে একটু হলুদ ছুঁয়ে দিবে আর হাতে লেগে থাকা বাকি হলুদটা সে নিজেই গালে লাগাবে। সে অপেক্ষাতেই জিমিন উৎপেতে আছে, কিন্তু বেচারি সুগাকে কোনোভাবেই একা পাচ্ছে না। আরে বাহ, এবারে প্রতিটি প্রোডাক্টই দেখি প্রিমিয়াম কোয়ালিটি, আর এটা তো দেখছি হাই প্রিমিয়াম কোয়ালিটি। আজ থেকে জেনের মুখে এমন কথা শুনে জিমিন ভ্রু কুঁচকে সামনের দিকে তাকালো। এইদিকে জাংকুক হাজির হলো অনুষ্ঠানে। তার পরনে সাদা প্যান্টের সঙ্গে হলুদ রঙের পাঞ্জাবি আর সব সময়কার মতোই একই গেটআপ। ধারালো চোয়ালের সুদর্শন মুখটা বরাবরের মতোই গভীর রেখে সবার সঙ্গে কথা বলছে সে। আর এইদিকে জিমিনের সব কাজিন তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। শুধু জিমিনের কাজিনরা বললে ভুল হবে, মোটামুটি সব মেয়েরাই জাংকুককে চোখ দিয়ে গিলে খাচ্ছে। জিমিন, ওই গুরুগম্ভীর লিমিটেড এডিশন হ্যান্ডসাম মালটা ভাবির কি লাগে রে? জেনি আপু, মাল আবার কেমন ভাষা? উনি তোমার বড় না? জাংকুক ভাই যদি শুনতে পায় তোমরা তাকে মাল আর প্রোডাক্টস বলে মুখে ফেনা তুলছো, তাহলে এক চটকনায় তোমাদের সাইলেন্ট ছাড়াই মহাকাশ থেকে ঘুরিয়ে আনবে। ভাইয়া এমনিতেই ভদ্র, কিন্তু রাগও নাকি ভয়ঙ্কর। তো জ্ঞানের রানী তোমার জাংকুক ভাই, তোমার বড় ভাইয়ের সম্পর্কে কি লাগে কাইন্ডলি একটু বলবে? আর উনি সিঙ্গেল নাকি মিঙ্গেল সেটাও একটু কষ্ট করে বলো কেমন? আমার জাংকুক ভাই হচ্ছে আমার বড় ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। কাল থেকে সম্বন্ধী হয়ে যাবে। এখন তোমার আর আমার বেয়াই হবে উনি, সিঙ্গেল বেয়াই আর কি। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ খবর হলো জাংকুক ভাই একটা মেয়েকে অসম্ভব ভালোবাসে আর তাকেই বিয়ে করবে শুনেছি। সেই মেয়েটা নাকি ছোট, মানে 18 বছর বয়স হয়নি। তাই তোমরা ভাইয়াকে এখনো সিঙ্গেল পেয়েছো, বুঝতে পারছো? জিমিনের পরের কথাটা শোনা মাত্রই জেনির চাঁদের মতো মুখখানা আমাবস্যা নেমে আসলো। লিসার শ্বশুর বাড়ির লোকজন এখন বেরিয়ে গেছে আর তাদের এগিয়ে দিয়ে আসতে গেছে জাংকুক আর আরে। মেহমানদের বিদায় দিয়ে জাংকুক আবারও স্টেজ এরিয়ায় ফিরেছে কোনো একটা কাজে, কিন্তু এখানে এসে স্টেজের দিকে চোখ পড়তে তার চলন থমকে গেল। সাথে যেন কিছু সময়ের জন্য স্পন্দনও থেমে গেল। তার ঘোলা হয়ে যাওয়া দৃষ্টি আটকে গেল শাড়ি পরা তের দিকে। এই মুহূর্তে শাড়ির কুচি আঁকড়ে ধরে অসহায় মুখে লিসার সঙ্গে কি যেন একটা বলছে, কিন্তু জাংকুক বুঝতে পারলো না শাড়ির কুচি এমন ভাবে ধরে রাখার কি আছে। আর এই মেয়েটা এতক্ষণই বা কোথায় ছিল? সে তো এখানে আসার পর থেকে মেয়েটাকে খুঁজে যাচ্ছিল। এই ভাবনার মাঝে জাংকুক দেখতে পেল আয়ুকে কিছু একটা বলে স্টেজ থেকে নেমে বাড়ির ভেতরে চলে যাচ্ছে। একে ঘরের ভেতরে যেতে দেখে জাংকুকে যেন কি একটা হলো। সেও তের পিছু পিছু বাড়ির ভেতরের দিকে হাঁটা ধরলো। এই ড্রয়িং রুমে এসে আশেপাশে চোখ ঘুরিয়ে তাকালো যিশুকে খুঁজতে, কিন্তু যিশুর কোনো দেখাই পেল না। বাড়ির ভেতরে সার্ভেন্টরা বাদে আর কেউই নেই আশেপাশে। এই তাড়াহুড়া পায়ে আয়ুর রুমে পৌঁছে স্বস্তির শ্বাস ফেললো। খামচে ধরা হাতটা ছেড়ে দিতে ঝরঝর করে শাড়ির কুচিগুলো নিচে গড়িয়ে পড়লো। একে তো হিজাব, তার উপরে গানের আওয়াজ, আবার আছে জাংকুক নামক আতঙ্ক। সব মিলিয়ে তের অবস্থা নাজেহাল। তাই ভাবলো একটু সময়ের জন্য হিজাবটা খুলে রেখে শাড়ি পরা শেষ হলে না হয় আবার পরে নেবে। যদিও হিজাব পরার ইচ্ছা তের ছিল না, কিন্তু এই অসভ্য পুরুষের অসভ্যতার জন্য তাকে হিজাব পরে থাকতে হচ্ছে। কামড়ের জায়গাটা এখনো লাল হয়ে জখম হয়ে আছে। এইসব ভাবতে ভাবতে হিজাবের সব পিন খুলছিল। এইদিকে যে তাড়াহুড়োর চক্করে তে দরজাই বন্ধ করেনি। হিজাব খোলা শেষে ঝুঁকে শাড়ি কুচিগুলো তুলতে যাবে, ঠিক তখনই জাংকুকের রাগী কণ্ঠ শুনে এলোমেলো ভাবে শাড়ি বুকের সামনে চেপে ধরে ভয়ে ঠাস করে দরজায় দাঁড়িয়ে পড়ে। দরজা খুলে রেখে শাড়ি ঠিক করছিস? তোর আকর্ষণীয় বডি ফিটনেস মানুষকে দেখানোর জন্য নাকি? হঠাৎ জাংকুকের আগমনতে যেন মুহূর্তেই জমে গেল, বুকের ভেতরে ধপ করে উঠলো। তখনই জাংকুক কি বলছে সেটা মাথা আসতে ভয়, অপমান আর লজ্জা সব একসাথে এসে গলা পর্যন্ত চেপে ধরেছে তেকে। কি হলো, কথা বলছিস না কেন? আমার আমানতের খেয়ানত করার সাহস কোথা থেকে পেয়েছিস? হ্যাঁ, আনসার মি। আমি খেয়াল করিনি, সরি। এমন ভাবে শাড়ি খুলে যাওয়ার পরে তাড়াহুড়ো করতে গিয়ে মনে ছিল। খেয়াল করিসনি? বাড়িতে মানুষজন ভরা আর তুই দরজা খুলে? সরি সরি, বললাম তো এমন হবে না। আপনার আমানত পরিস্থিতির মধ্যে রাখো প্লিজ, এবারের মতো মাফ করে দিন।
কথা শেষ করে তে আর মাথা তুলে তাকাতে পারেনি। চোখ মুখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে থাকে জাঙ্কুকের হাতের বাঁধনে। হুট করে তের মুখে এমন স্বীকারোক্তি জাঙ্কুকের মনে যেন কিছু নাড়িয়ে দিল। জাঙ্কুকের কঠোর চোখ জোড়ায় নেমে এলো একরাশ শীতলতা। রাগের বশে তখন থেকে উপলব্ধি করতে না পারলো এখন তের নারী দেহ নিজের খুব কাছ থেকে অনুভব করলো। সে খেয়ে হারাচ্ছে, শীতল চোখের জোয়ারে ঘোর লেগে আসছে। তের খুলে যাওয়া শাড়ি, এলোমেলো চুল, লাল হয়ে থাকা গাল, কাঁপতে থাকা ঠোঁট, সব মিলিয়ে জাঙ্কুক যেন নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। একে গভীরভাবে ছোঁয়ার তীব্র বাসনা দমিয়ে রাখা দায় হয়ে পড়েছে তার জন্য। আমি শাড়িটা ঠিক করবো, আপনি বাহিরে যান দয়া করে, যে কেউ এসে বুঝতে পারে। এর ভাবনার মধ্যেই জাঙ্কুক তেকে ছেড়ে কিছু না বলেই দরজার দিকে চলে গেল। জাঙ্কুককে সত্যি সত্যি চলে যেতে দেখে তে স্বস্তির নিঃশ্বাস ফেললো। কিন্তু তের স্বস্তি আর বেশিক্ষণ স্থায়ী হলো না, কেননা জাঙ্কুক আসলে বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে যায়নি, গিয়েছে দরজা বন্ধ করতে। কি দরজা বন্ধ করছেন কেন? আমার আমানত ঠিকঠাক আছে কিনা চেক করবো তাই। ইট ওভার হিয়ার। জাঙ্কুক যেন নিয়ন্ত্রণ হারিয়ে গগনে পৌঁছে গেছে। এক হাতে তের কোমর চেপে ধরলো, অন্য হাতে তের ঘাড়ের পেছনে হাত দিয়ে চুল মুঠোয় ধরে। একে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তার পুরুষালী রুক্ষ ঠোঁট জোড়া দিয়ে প্রথমবারের মতো আঁকড়ে ধরলো তের গোলাপি দুধ তুলে ফোলা অথর। জাঙ্কুকের হাতও ততক্ষণে পৌঁছে গেছে নিষিদ্ধ পথ ধরে। এমন অবাধ্য স্পর্শে ইতিমধ্যে চোখের পানি তের গালের দুপাশ গড়িয়ে পড়া শুরু করেছে। কিছুটা ঘুরিয়ে তের দুর্বল কাপা হাতে জাঙ্কুকের কাঁধে ধাক্কা দিতে জাঙ্কুক যেন আরো উন্মাদ বনে গেল। এক হাতে তের ঘাড়ের কাছে চুল চেপে ধরে রেখে আরেক হাতে যতটুকু শাড়ি তের গায়ে জড়ানো ছিল সেটাও জাঙ্কুক কিভাবে যেন খুলে ফেলে দিয়েছে। এ যেন এবার আরো লজ্জায় নেতিয়ে গেছে। জাঙ্কুক এবার ঠোঁট ছেড়ে তের গলায় মুখ গুজে হিসহিস করে বলে উঠলো, Your crying face tears making me fucking pissed. You are looking so hot, Angel. অসভ্য পুরুষ, ছাড় আমাকে। Don't disturb me right now, my hot Angel. কিন্তু তে শুনতে নারাজ। জাঙ্কুকের এমন আবেদনময় ডাক শুনতেও সে নারাজ। তে আবারও জাঙ্কুকের বুকে ধাক্কা দিতে উদয় হতে অনুভব করলো তার হাত দুটো ইতিমধ্যে লোকটার দখলে চলে গেছে, অথচ আরেক হাতে ধ্বংস করছে তেকে। লজ্জায় তে চোখের জলে নাক গাল ভেসে একাকার। জাঙ্কুকের বড় বড় নিঃশ্বাসে তে আরো অস্থির হয়ে যাচ্ছে, অথচ নড়তে পর্যন্ত পারছে না এক বিন্দু। এমন অস্থির উন্মাদনায় জাঙ্কুকের কবলে পড়ে দিশেহারা তে। অনেকটা সময় পেরিয়ে গেল, জাঙ্কুকের উন্মাদনা থামার কোনো লক্ষণই নেই। এদিকে তে শরীর ছেড়ে দিয়েছে, দাঁড়িয়ে থাকার শক্তি ফুরিয়ে গেছে। তার হাঁটু ভেঙে আসতে জাঙ্কুক যেন কিছুটা হুঁশে এলো। এক হাতে ঝাপটে ধরলো তেকে, সেইভাবে ধরে রেখে কয়েক কদম এগিয়ে গিয়ে সোফায় বসে তেকে কোলে নিয়ে জোরে জোরে শ্বাস টানতে টানতে গলা থেকে মুখ উঠিয়ে লালিত চোখ জোড়া মেলে তাকালো তের মুখের দিকে। তে সারা মুখে টকটকে লাল হয়ে গেছে, ঠোঁট কিছুটা ফুলে উঠেছে। সেই স্ট্রবেরির মতো ঠোঁট জোড়ায় চোখ পড়তে জাঙ্কুক আবারও খেয়ে হারালো। I can't get enough of you. I wanna taste you again, Angel. Don't resist. তে বুঝে গেল এই পুরুষকে থামানো যাবে না, তাই ছটফট করা বন্ধ করে দিয়ে জাঙ্কুকের উন্মাদনা হজম করছে চুপচাপ। এভাবে আরো কিছু সময় পেরিয়ে যেতেই জাঙ্কুকের উন্মাদনা বাধা দিতে দরজার ওপার থেকে তের নাম ধরে ডেকে উঠলো আয়ু। হঠাৎ আয়ুর কণ্ঠ শুনে তে আটকে উঠলো, আবারও জাঙ্কুকের কবল থেকে ছাড়ার জন্য ছটফট করে উঠলো। কিন্তু জাঙ্কুকের সেদিকে হুঁশি নেই। তে যত বেশি ছটফট করছে জাঙ্কুক তত আরো জোরে চেপে ধরছে। তে আর কোনো উপায় না পেয়ে জাঙ্কুকের ঠোঁটে কামড় মারলো, আর তাতেই যেন তার হুঁশ ফিরল। রক্ত লাল চোখ মেলে তের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে রইল। তখনই দরজার বাইরে থেকে আয়ুর আবারও জোরালো কণ্ঠ থেকে ডাকলো। আয়ুর কণ্ঠ শুনে জাঙ্কুকের ভ্রু কুঁচকে আসে কিছুটা। দরজার দিকে একবার তাকিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে শান্ত দৃষ্টিতে তাকালো তের মুখের দিকে। যে মুহূর্তে জাঙ্কুকের বুকে লেপটে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানছে তে। জাঙ্কুক এবার লজ্জায় মুচড়ে যাওয়া তেকে কোল থেকে নামিয়ে চোখ মুখ কুঁচকে উঠে দাঁড়ালো। জাঙ্কুকের চোখ মুখ বলে দিচ্ছে আয়ুর কর্মকাণ্ডে বেজায় বিরক্ত সে। নিজেকে স্বাভাবিক কর আর নিজেকে প্রিপেয়ার রাখবি সবসময় আমাকে সামলানোর জন্য। আর আগামীকাল বিয়ে বাড়িতে তুই যে জাঙ্কুকের ঘরনি সেই কথা মাথায় রেখে চলাফেরা করবি বলে গট গট পায়ে দরজার দিকে এগিয়ে গেল। এইদিকে আয়ু চিন্তা অস্থির। এ যে ভেতরে আছে সেটা সে জানে, কারণ ভেতরে না থাকলে দরজা ভেতর থেকে বন্ধ থাকতো না। কিন্তু দরজা খুলছে না কেন? খারাপ কিছু হয়ে যায়নি তো? সেই চিন্তা মাথায় আসতে আয়ু আর দেরি না করে সবাইকে ডেকে আনার উদ্দেশ্যে পা বাড়াতেই যাবে, ঠিক তখনই দরজা খোলার শব্দে থেমে যায় সে। আর দরজার দিকে তাকিয়ে আয়ু যেন আহাম্মক বনে গেল। বিস্মিত চোখ জোড়া স্থির হয়ে গেল দরজায় দাঁড়ানো জাঙ্কুককে দেখে। সাথে প্রিয়াঙ্কা চোপড়াও। তিনি মূলত বেশি রাত হয়ে যায় অনুষ্ঠান ছেড়ে চলে আসে শুয়ে পড়ার উদ্দেশ্যে। তখন নিজের রুমে যাওয়ার সময় আয়ুকে দরজায় দাঁড়িয়ে তেকে ডাকতে দেখে কৌতূহল বশত আয়ুর কাছে আসে। এসে কিছু জিজ্ঞাসা করার পূর্বেই দরজা খোলার শব্দে তিনি দরজার দিকে তাকায়। আর তাকে জাঙ্কুককে দেখে উনিও
কিছুটা অবাক হয়ে গেলেন। সমস্যা, এভাবে ডাকাডাকি করছিস কেন? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? এমন ভাবে ডাকছিস জানতে না গেলে ডাকাতরা বাড়ি ছাড়বে না। আসলে ভাই আমি মনে করেছিলাম যে তে রুমে আছে, তাই ওকে ডাকতে এসেছিলাম। ও আসার সময় আমাকে বলে এসেছিল রুমে যাচ্ছে। তাহলে এখন মেয়েটা কোথায়? এ ভেতরে আছে, যা ভেতরে যা। হ্যাঁ গো নানু ভাই, দেখি তাহলে তোমার সেই পছন্দ করা মেয়ে নাকি? তোমার কি মনে হয় নানু? চোখের সামনেই তো সব প্রমাণ পেলাম, তাহলে মনে হওয়া না হওয়ার কি আসে যায়? কিন্তু বিয়ে ছাড়া তোমার থেকে এটা আশা করি নাই নানু ভাই। তোমাদেরকে কে বলেছে বিয়ে করিনি? বিয়ে ছাড়া আমার পবিত্র অ্যাঞ্জেলকে ছুঁয়ে দিয়ে অপবিত্র করার মতো পুরুষ এই জিয়ন জাংকুক না। এমন বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। কথা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালো না জাংকুক। জাংকুক গট গট পায়ে নিজের রুমের দিকে চলে গেল। এইদিকে জাংকুকের কথা আয়ু এবং প্রিয়াঙ্কার মাথার উপর দিয়ে গেল। কিছুক্ষণ দুজন হা করে তাকিয়ে রইল জাংকুকের চলে যাওয়ার দিকে। দুজনের চোখ বড় বড় করে একে অপরের দিকে তাকালো। আয়ু ধূপধাপ পায়ে আরো কয়েক কদম এগিয়ে গেল, সোজা তের সামনে গিয়ে দাঁড়ালো। কোমরে হাত দিয়ে এবার চেঁচিয়ে বলল, দেখেছো নানি, আমি সেদিন বলেছিলাম না এই মেয়ে আস্ত একটা বেঈমান। না হলে কেমন করে পারলো এমন একটা কথা আমার কাছ থেকে লুকিয়ে রাখতে? আমি শিওর জাংকুক ভাই লন্ডনে যাওয়ার আগে বিয়েটা হয়েছে। দুইটা বছর পার হয়ে গেছে, আর আমি কি না ওর বেস্ট ফ্রেন্ড হয়ে এই বিষয়ে কিছুই জানি না। আমার এখন কি করা উচিত নানু, তুমিই বলে দাও। এইদিকে আয়ুর মুখে প্রিয়াঙ্কার নাম শুনে তে যেন আরো লজ্জায় পড়ে গেল। এই বজ্জাত মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই মুহূর্তে তোর সাথে আমি ব্রেকআপ করব। তোর মতো বজ্জাত মেয়ের সাথে ফ্রেন্ডশিপ রাখবো না আমি। এই মাইয়া, তুই একটু শান্ত হতো। মাইয়াটা এমনি লজ্জায় মুখ তুলতে পারতেছে না। ওরে না হয় এই নিয়ে তর্ক করিস। এখন মেয়েদের ছাড় তো, যা হবার হয়ে গেছে পুতুল, এত লজ্জা পাওয়ার কিছু নাই। আমরা তো আর পর কেউ না, আমরাই। জাংকুক যেহেতু নিজেই বলেছে তোমাদের বিয়ে হয়ে গেছে, আমরা সেটা বিশ্বাস করছি। এই বিষয় নিয়ে না হয় পরে খোলাখুলি কথা হবে। এখন তুই যা, ফ্রেশ হয়ে আয়। আর বিয়ে যেহেতু হয়ে গেছে, জামাই তো কাছে আসবে, সেটা তো হবারই কথা। তাই বলে এমন লজ্জা পেলে চলবে নাকি? যদি আয়ুর কথা অনুযায়ী আরো আগেই বিয়ে হয়ে থাকে, তাহলে তো বলতে হয় আমার ভাইয়ের ধৈর্যই আছে। না হলে এতদিনে পুতুলের কোলে জুড়ে আরেকটা পুতুল থাকতো। আমার ওই গুরু গম্ভীর নানু ভাই পছন্দের সেই ছোট্ট বউ যে আমার পুতুলি, সেটা দেখে খুব খুশি হলাম বলতে হবে। আমার নানু ভাইয়ের ধৈর্যের সাথে পছন্দও আছে। যা পুতুল যা, ফ্রেশ হয়ে আয়। আমি এবার উঠি, হাঁটুর ব্যথাটাও বাড়তাছে। কথা শেষ করে উনি রুম থেকে বেরিয়ে গেলেন। সরি বোনু, সরি, আমাকে ভুল বুঝিস না। এখানে আমার কোনো দোষ নেই, সব দোষ তোর বজ্জাত ভাই। প্লিজ কষ্ট পাইস না বল। নাটক কম করতে। দেখ আমি তোর জামাই না যে জড়িয়ে ধরে শুয়ে থাকবি। আমার উপর একটু সদয় হয়ে যায় না? মানছি বিষয়টা লুকিয়ে রেখে ভুল করেছি। কেন করেছিস সেটা শুনতে হবে তো নাকি? আমাকে ছাড়, আমার কিছু শোনার দরকার নেই। না, ছাড়বো না যতক্ষণ না পেয়ার সাথে স্বাভাবিকভাবে কথা বলছিস। আমাকে ছাড়ো না, আমি আমার ভাইকে ডেকে দিচ্ছি। বললাম তো সরি, প্লিজ আমার কথাটা শুন। কয়েক সেকেন্ড চুপ করে থেকে আয়ু এবার মাথা ঘুরে অন্য দৃষ্টিতে তাকালো তের দিকে। এই সারা মুখ লাল টকটকে হয়ে আছে, ঠোঁটগুলো কেমন লাল হয়ে ফুলে গেছে। নিচে ঠোঁটে বাম দিকে একটু ফেটেও গেছে বোধহয়। খোপা থেকে খুলে কিছু চুল এলোমেলো ভাবে সামনে পড়ে কপাল ঢেকে রেখেছে। গলায় জুড়ে কামড়ের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। তার গম্ভীর জাংকুক ভাই যে এমন রোমান্টিক হতে পারে, একে না দেখলে আয়ু বিশ্বাসই করতে পারতো না। তের ওপর দিয়ে যে তুফান বয়ে গেছে সেটা বুঝতে পেরে আয়ু তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসলো। এদিকে আয়ুকে হঠাৎ এমন চুপ হয়ে যেতে দেখে তে মাথা কাত করে তাকালো আয়ুর দিকে। যখন দেখলো আয়ু তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে, তখনই তার টনক নড়ল। সে কোন অবস্থায় আছে? তের চোখ বড় বড় করে তৎক্ষণাৎ আয়ুকে ছেড়ে তড়িৎ গড়িৎ করে ওয়াশরুমের দিকে ছুট লাগালো। আয়ু মাত্রই ঘুম থেকে উঠে নাস্তা করতে নিচে নামছিল। সিঁড়ির গোড়ায় পৌঁছাতেই যিশুর সঙ্গে দেখা হয়ে যায়। আর তখনই তে এখনো ঘুমিয়ে আছে শুনে তিনি সঙ্গে সঙ্গে আয়ুকে আবার উপরে পাঠিয়ে দেন তেকে ডাকার জন্য। তের দাদু বাড়ির লোকজন নাকি কিছুক্ষণ আগেই এসেছে তাদের সঙ্গে দেখা করার জন্য। আয়ু যাওয়ার সময় তেকে ডেকে সজাগ করে গিয়েছিল, কিন্তু এসে আবার তেকে ঘুমিয়ে থাকতে দেখে আয়ুর কপাল কুঁচকে এলো। পর মুহূর্তে কিছু একটা মনে পড়তেই বাঁকা হাসি ফুটে উঠলো তার ঠোঁটে। আয়ু চুপচাপ গিয়ে বিছানায় বসলো। তারপর তের কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলল, জাংকুক ভাই এসেছে, আমাকে বলেছে রুম থেকে চলে যেতে। চলে যাব? আয়ুর কথা শেষ হতে না হতে তে উঠে বসতে বসতে আতঙ্কিত হয়ে চারপাশে তাকাতে লাগলো। তের এমন অবস্থা দেখে আয়ু আবারও উচ্চ স্বরে হেসে উঠল। তেকে রেগে বিছানা ছেড়ে নামতে দেখে আয়ু হাসি থামিয়ে তাড়াতাড়ি করে বলে উঠলো, আরে বধু, আস্তে আস্তে নিচে আও আর ফ্রেশ হয়ে নিচে চলো। তোমার বাপের বাড়ির লোকজন এসেছে, তারা তোমার খোঁজ করছে। আসো নিচে আসো, তোমার রাগ না হয় পরে দেখবো। চলো চলো। বেয়াদব মেয়ে, আমি কিন্তু সত্যি সত্যি তোর চুল টেনে ছেড়ে ফেলবো। আরেকবার নামে ডাকে বলে দিলাম। বিয়ের কথা এক্সপোজ হতে না হতেই দেখি বধূ আর ননদের উপর অ্যাটাক করার হুমকি দিচ্ছে। হাই হাই, আমার ভদ্র সভ্য বড় ভাই এ কোন শাকচুন্নি বিয়ে করে ঘরে এনেছে? হ্যাঁ রে আয়ু, বধূ পত্নী এগুলো কাকে বলছিস? তাকে মানে
আমি আমি গতকাল একটা হানিবানির একটা এপিসোড দেখছিলাম, সেটাই দেখে বলছিলাম। আরে সব বটে তোরা, তোর গলা ঠোঁটের কোণে কি হয়েছে? এমন ছোপ ছোপ লাল লাল হয়ে আছে কেন? আরে কাকিয়া, তে কাল রাতে হুট করেই অ্যালার্জিতে ভুগছিল, তাই তো দেখলে না, কাল অনুষ্ঠান থেকে আগেই চলে এসেছিল, অ্যালার্জির জন্যই যেতে পারিনি। সারা রাত চুলকানি ছিল মেয়েটার, ঘুমাতেও পারিনি, এজন্যই অবস্থা। ও আচ্ছা, তাই বল। এখন আর কথা বাড়াস না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, এর দাদা জানরা এসেছে। হ্যাঁ মামুনি, তুমি যাও, আমরা আসছি। তে তার দাদু ভাইয়ের সঙ্গে লিভিং রুমে বসে আছে, আর তার পাশের সোফায় প্রিয়াঙ্কা চোপড়া। বরযাত্রী এসে পড়ায় অনুষ্ঠান এরিয়ার প্রচন্ড ভিড়ের মধ্যে চলাচলের সমস্যা হয়। প্রিয়াঙ্কা চোপড়া এখানে এসে বসেছেন। তাদের আড্ডার মধ্যে হাজির হয় কাই। সে মূলত মাত্রই এসেছে। কাই তো তের দিকে তাকিয়ে চোখই ফেরাতে পারছে না। এইদিকে কায়ের দৃষ্টির তীক্ষ্ণতা প্রিয়াঙ্কা চোপড়ার চোখ এড়ায়নি। তিনি লক্ষ্য করেছেন কাই আসার পর থেকেই তের দিকে তার অন্যরকম দৃষ্টি, আর সেই দৃষ্টি ভাই বোনের প্রতি নয়। সেটা ওনার ভেতরে ভেতরে খটকা লাগছে। প্রিয়াঙ্কার এসব চিন্তার মধ্যেই তের কণ্ঠ ভেসে এলো, কাই ভাইয়া, তুমি বলো না দাদু ভাইকে একেবারে আমাদের সাথে এখানে থেকে যেতে। আমি বললে কি দাদু ভাই থাকবে? কি বলো দাদু ভাই, এর সাথে থেকে যাওয়ার জন্য তুমি রাজি? প্লিজ দাদু ভাই, থেকে যাও না, তুমি আমাদের সাথে থাকলে আমাদের অনেক ভালো লাগবে। আমি তো শহরের পরিবেশে থাকতে পারি না দাদু, এক কাজ করলে কেমন হয় দাদু ভাই, ওমাকে না হয় আমাদের কাছেই নিয়ে যাই একেবারে। প্রিয়াঙ্কা এবার লিনমেনহর কথার ভেতরের মানে ধরার চেষ্টা করছেন। কেন যেন কিছু একটা ঠিক লাগছে না। আমি তো গ্রামে গিয়ে বেশি দিন থাকতে পারবো না দাদু, আমার পড়ালেখা আছে, তাছাড়া বাবা আমাকে একেবারেই যেতে দেবে না। তোমার পড়ালেখা শেষ হলেই নিয়ে যাব, তোমার বাবার কাছ থেকে অনুমতি নিয়েই যাব। কি বলো দাদু ভাই? এবার কনফিউশনে পড়ে গেল। তার বাবা হয়তো রাজি হতেও পারে, কিন্তু ওই বজ্জাত পুরুষটা তার দাদু ভাই তো আর জানে না তার নাতনি কোন ডনের আন্ডারে আটকা পড়ে গেছে। থাক দাদু ভাই, যাওয়া না যাওয়া সেটা না হয় পরের কথা, এখন তুমি একেবারে না থাকলেও কয়দিন অন্তত থেকে যাও। আচ্ছা আচ্ছা দাদু ভাই, মন খারাপ করো না, এবার দাদু কয়েকদিনই থাকবো, আর তোমাকে একেবারে নিয়ে যাওয়ার কথাবার্তা শেষ করে তবেই যাব। মিনহুর কথার মানে তে বুঝতে না পারলেও প্রিয়াঙ্কা ঠিকই বুঝে ফেলেছেন যে তার নাতির পাখি অন্য খাঁচায় বন্দি করার ফন্দি আটছে লিন মিনহো, আর বুঝতে পেরেই তার মুখে দুশ্চিন্তার ছায়া স্পষ্ট হয়ে উঠল। রাত এখন 12:30। জীবন বাড়ির বিয়ের উল্লাস রাত বাড়ার সঙ্গে সঙ্গে ফিকে হয়ে এসেছে। প্রিয়াঙ্কা চোপড়া জাঙ্কুকের ঘরের বিছানায় বসে জাঙ্কুকের জন্য অপেক্ষা করছেন। জাঙ্কুক এখনো ওয়াশরুমে, তাই তিনি নীরবে অপেক্ষা করছেন তার জন্য। এর বিষয়টি নিয়ে জাঙ্কুকের সঙ্গে কথা না বলা পর্যন্ত তার মনে কোনোভাবেই শান্তি আসছে না। আর কাই চলে যাওয়ার পর প্রিয়াঙ্কা স্বাভাবিক ভঙ্গিতেই তের বিয়ের প্রসঙ্গে কথা তুলেছিলেন লিন মিনহোর সামনে। কোনো উদ্দেশ্য প্রণোদিত কৌতূহল নয়, বরং নিজের ধারণাটা সত্যি কিনা সেটা যাচাই করতে চেয়েছিলেন তিনি। কিন্তু লিন মিনহের কথাগুলো শুনেই তার বুকের ভেতরে অজানা এক আশঙ্কা টানা বাঁধে। এই বিষয়ে জাঙ্কুক আগে থেকে না জানলে পরবর্তীতে যে বড় ধরনের ঝামেলা তৈরি হবে সে ব্যাপারে তিনি নিঃসন্দেহ। এই ব্যাপার বেগম সাহেবা, এই রাত বিরাতে আমার রুমে কি কাজ? কাজ তো একটা আছে, তবে সেটা আমার না, তোমার। আমার আবার কি কাজ? তুমি আগে কাপড় চোপড় গায়ে জড়াও, তারপর ঠান্ডা মাথায় এসে বসে, এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা আলাপ আলোচনা আছে। এবার তোমার গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করতে পারো। নাও স্টার্ট। যেহেতু রাত অনেক হয়ে গেছে, তুমি অনেক ক্লান্ত, তাই আমি কথা বাড়াতে চাই না। এর দাদু ভাই ওনার বড় ছেলের পুত্র কায়ের সাথে তের বিয়ের কথা বলছেন। বোগামের সাথে নাকি এই নিয়ে ওনার স্ত্রী বেঁচে থাকতেই কথা হয়ে গেছে, তবে বোগাম তখন মানা করে এবং তে বড় হলে তারপরে নিয়ে কথা বলবে বলে জানায়। তো এখন নাকি ওনার নাতিন ডাক্তার ডিগ্রি নিতে কোন দেশে চলে যাবে, তাই তিনি চাইছেন যাওয়ার আগে আক্ট করে রাখতে। তাই বোগামের সাথে এই নিয়ে কথা বলার জন্য আজকে থেকে গেছে, কথাবার্তা শেষ করেই নাকি যাবে। প্রিয়াঙ্কার কথা শুনে এত সময় শান্তশিষ্ট জাঙ্কুকের কপালের রগ ফুলে উঠেছে। মাথা নিচু করে বসে থাকা জাঙ্কুকের শরীর যে রাগের তোপে কাঁপছে সেটা বুঝতে পারার আর বাকি নেই প্রিয়াঙ্কা চোপড়া। তাই তিনি জাঙ্কুকের উদ্দেশ্য আবারও বলে উঠলেন, শোনো দাদা ভাই, তারা তো আর জানে না তোমাদের বিয়ে হয়ে আছে, তাদের ঘরের মেয়ে যেহেতু তে, তাহলে বিয়ের কথা উঠবে, এটাই স্বাভাবিক। এখন তুমি একটা কাজ করো, তের দাদুর বিয়ের কথা ওঠানোর আগে তুমি যদি তোমার বিয়ের কাবিননামা থাকে সেটা নিয়ে গিয়ে প্রমাণ সহ বিয়ের কথা বোগামকে জানিয়ে দাও। আমার মনে হয় এতে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে, অহেতুক টানা পড়াও আর বাড়বে না। ঠিক আছে, আমি দেখছি, তুমি এখন যাও, ঘুমিয়ে পড়ো, এই নিয়ে দুশ্চিন্তা করো না। প্রিয়াঙ্কার বেরিয়ে যাওয়ার দিকে এক পলক তাকিয়ে জাঙ্কুক ফোন হাতে বারান্দায় চলে গেল। বিচ্ছু বাহিনীর হাতে 60,000 টাকা গুজে দিয়ে অবশেষে বাসর ঘরে ঢুকতে পেরেছে ইউনো। দরজা বন্ধ করেই সে স্বস্তির নিঃশ্বাস ফেললো। দরজা থেকে মাত্র কয়েক কদম এগোনোর সঙ্গে সঙ্গে তার শান্তির উপর ফুটন্ত তেল ঢেলে দিল। নিস্তব্ধ ঘর চিরে আচমকা বেজে উঠল ট্রাউজারের পকেটে রাখা ফোনটা। এখন আবার কোন আপদে এসে হাজির হলো কে জানে। ফোন করার কোনো টাইম টেবিলই নেই মানুষের। ইউনো আর
কিছু না ভেবেই ফোনটা রিসিভ করলো। ইয়োনো যেই না কিছু বলতে যাবে তার আগেই জাঙ্কুক বলে উঠলো, আগামীকাল সকাল 9টায় সুবিন আঙ্কেলের অ্যাপার্টমেন্টে উপস্থিত থাকবি, লেট যেন না হয়। কেন? আমি কেন আঙ্কেলের বাসায় যাব? বিয়ে খেতে যাবি। কার বিয়ে? আমার। তুই না বিয়ে করে ফেলেছিস? তাহলে আবার কাল 9টায় তোকে যেন এখানে উপস্থিত পাই। বলে ইয়োনের মুখের উপর ঠাস করে কলটা কেটে দিল জাঙ্কুক।